আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ দুপুর প্রিয় দর্শক, প্রতিদিনের ২১-এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ২১-এর দুপুরে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে ২১-এর দুপুর দেখছেন। দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত থাকবেন অন্য লোক সম্পাদক পল্লব মাহমুদ, আর অতিথিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদের। আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন এই দিনে এই পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্মমৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। আলমগীর কবির বাংলাদেশের সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ। ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর পার্বত্য জেলার রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৫৪ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করেন। এরপর তিনি ইংল্যান্ড চলে যান এবং সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেন। ইংমার বার্গম্যানের সিনেমা দেখে তিনি চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হন এবং ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। এইভাবেই শুরু হয় তার চলচ্চিত্রের পথ চলা। সেই সময়টাতে তিনি বাম রাজনীতির প্রতিও আকৃষ্ট হন এবং সাংবাদিকতা শুরু করেন দ্য ডেইলি ওয়ার্কার পত্রিকায়। মুক্তিযুদ্ধে ছিল তার অসামান্য অবদান। স্বাধীনতার পর তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। একে একে নির্মাণ করেন ধীরে বহে মেঘনা, সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, মোহনা, মহানায়ক, পরিণীতা ইত্যাদি। স্বাধীনতা দিবস পদক সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি এক মর্মান্তিক ফেরি দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। দর্শক, আপনাদের জন্য থাকছে আমাদের আর্কাইভ থেকে চমৎকার একটি গান। চলুন উপভোগ করি গান। দরকার ছিল না। বোঝে না, সে জন শোনে না, মুহু 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 কোকিলা তবু ডাকে, কুহু 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 কোকিলা চারি ডাকে। সাধু সেজেছে বড় আপন ভোলা, বাহিরে বাহিরে দুয়ার বন্ধ, ভেতরে ভেতরে আগল খোলা। কখনো মনে হয় জেনে শুনেও বুঝি সাধু সেজেছে বড় আপন ভোলা, বাহিরে বাহিরে দুয়ার বন্ধ, ভেতরে ভেতরে আগল খোলা। ছল বুঝেছি, চালাকি চিনেছি, এলু কচুরিটি খেলার কথা বলি কাকে। উছল বুঝেছি, চালাকি চিনেছি, এলু কচুরিটি খেলার কথা বলি কাকে। প্রিয় দর্শক, শিল্পী রোমানা ইসলামের কণ্ঠে চমৎকার এই আধুনিক গানটি শুনতে শুনতে আমরা চলে এসেছি অতিথি আড্ডায়। আর আজ আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে দুপুরে আলোচনা করতে, আড্ডা দিতে এসেছেন অন্য লোক সম্পাদক পল্লব মাহমুদ। আসুন কথা বলে আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে দুপুরে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দিতে এসেছেন। ভীষণ ভালো লাগছে। আমরা জানি যে আপনি দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত, মানে সেই একেবারে মানে পত্রিকার সাথে আপনি আছেন এবং অন্য লোকের সম্পাদক আপনি। সো যদি আপনার কাছে জানতে চাই যে বর্তমান সময়ে যে আসলে লেখালেখির অবস্থা এবং সাংবাদিকতার বা সাংবাদিকদের যে নজরবন্দি করে রাখার বিষয়টি,
আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে আমাদের যে মানে দেশের অবস্থা, বর্তমান অবস্থা, সেই পার্সপেক্টিভে আসলে কতখানি আপনার কাছে কি মনে হয় যে এটা কতখানি যৌক্তিক? না আসলে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইটিভির অগণিত দর্শক শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে নজরদারিটা ঠিক এভাবে বলবো না। আমাদের দেশের বাইরেও বহির্বিশ্বে বিভিন্ন উন্নত দেশগুলোতেও সংবাদপত্র পরিবেশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। অনেক সময় দেখা যায় যে কিছু সংবাদ যেটা সাধারণ মানুষের মধ্যে কিছু প্যানিক সৃষ্টি করে, কখনো সেটা কিছু জাতীয় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো সেই বিষয়গুলোকে যদি মাথায় রেখে যারা গণমাধ্যম কর্মী আছেন, ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার সাথে আছেন, তারা যদি সেভাবে বিষয়গুলোকে একটু চিন্তা করে তাহলে সম্ভবত অতটা জটিল হয় না বিষয়টা। আচ্ছা আচ্ছা। আর নজরদারি যদি পরিপূর্ণ স্বাধীনতার উপরে হয় সেটা তো অবশ্যই দুঃখজনক। যদি সেটা কোনো নিউজকে, বস্তুনিষ্ঠ সংবাদকে যদি মানে আপনাকে প্রতিহত করার ব্যাপার থাকে বা সেটাকে মানে বাধা দেওয়ার ক্ষেত্রে থাকে, তাহলে কিছুটা প্রবলেম তো হবেই। তো এই ক্ষেত্রে আসলে যে একটা সত্য বস্তুনিষ্ঠ একটা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আসলে কিংবা মানে সেটা সমাজ বা মানুষের কাছে তুলে ধরতে গেলে কি সেটার একটা প্রতিবন্ধক না? প্রতিবন্ধক বলতে ধরেন কিছু ক্ষেত্রে তো প্রতিবন্ধক, কিন্তু সব ক্ষেত্রে এটাকে বিবেচনায় আনতে হবে। গণমাধ্যম কিন্তু কখনো যখন যে সরকার থাকে ক্ষমতায়, যে দল থাকে, তারা যদি মনে করে যে আমাদের এই নিউজটা সেটা বস্তুনিষ্ঠ নিউজ হওয়া সত্ত্বেও তাদের পক্ষে যেতে পারে, পক্ষে গেলে পরে সেটা এক বিষয়, বিপক্ষে গেলে তারা তখন সেটার বিরুদ্ধে অনেক সময় চিন্তা করে যে আসলে এরকম তো না। আচ্ছা। তো মানে নিউজটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটা বড় কথা না। সেটা জনগণের মেসেজটা, জনগণের কাছে যে মেসেজ দেয়া, যে বক্তব্যটা দেয়া এবং যেটা বস্তুনিষ্ঠ বিষয় যেটা আপনি বললেন, সেটাই মূল ব্যাপার। কারণ বস্তুনিষ্ঠ কোনো ব্যাপার আসলে জনগণকে জনগণের জন্যই। আচ্ছা আচ্ছা। তো এই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে একজন সাংবাদিকের মানে কোনটা প্রাধান্য হওয়া উচিত? সংবাদ নাকি মানে কিভাবে বলবো আসলে যে মানে তার দায়বদ্ধতাটা আসলে কোথায়? সংবাদ পরিবেশন নাকি সমাজ? আমি মনে করি যে মৌলিক সংবাদটা একই সাথে যেমন আপনার পাঠকের জন্য গুরুত্বপূর্ণ, জি। ঠিক সেইভাবে দেশের জন্য কোনো বিকৃত সংবাদ জি। বা কোনো সেটাকে আপনার ধরেন কোনো অসুস্থ সংবাদ, সেটা যেমন পাঠকের জন্য শুভ হবে না, দেশের জন্য শুভ হবে না। তো সেই দিকটা বিবেচনায় রেখে সংবাদ পরিবেশনটা জরুরি। উচিত। খুবই চমৎকার। আপনার কথার রেশ ধরেই বলতে চাই যে সবসময় কিন্তু দেখা যায় যে অসাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম যেটাকে বলা হয়, তো অপসাংবাদিকতা। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে সাংবাদিকতার নামে যদি অসাংবাদিকতা হয়, এটাতে কি মানে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাটা আসলে কতখানি থাকে? না অবশ্যই অপসাংবাদিকতাটা তো আহ, কখনোই ঠিক না। দেখা যাচ্ছে যে অনেক নিউজ যেগুলো অপসাংবাদিকতার পর্যায়ে পরে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, জি। সেগুলো নিয়ে যে প্রবলেমটা দাঁড়ায় যে সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো ম্যাসাকার হতে পারে, সেই ধরনের ভুল মানে ইনফরমেশন, অস্থিরতাটা আরো বেশি। অস্থিরতাটা আরো বেড়ে যাবে এবং আপনার দেশের একটা বড় ধরনের ক্ষতি, জানমালের ক্ষতি হতে পারে। সামগ্রিকভাবে দেশ বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। জি। সাম্প্রদায়িক উস্কানি এবং আপনার ধর্মের উপরে কোনো ধরনের আঘাত যদি আসে কখনো, সেটা নিয়ে আরেক ধরনের প্রবলেম হতে পারে। তো সার্বিক অর্থে অপসাংবাদিকতাটা আসলে আমি মনে করি না যে এটা সাংবাদিকতার মধ্যে পড়ে, জি, এটা আসলে কোথাওই বোধহয় গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না। এবার আপনার একটি পত্রিকা সম্পর্কে আসবো। আমরা জানি যে আপনি অন্য লোকে দীর্ঘ মানে ৮ বছর ধরে আপনি সংবাদক হিসেবে কাজ করছেন, এবং আপনারা সামনেই হচ্ছে নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছেন এবং এই উপলক্ষে আপনারা বিশেষ সংখ্যাও মানে প্রস্তুত করছেন এবং প্রকাশ করবেন। তো সেই সম্পর্কে যদি একটু বলেন যে মানে আপনাদের প্রস্তুতিটা কি? আমাদের ৮ বছর শেষ হলো। আমরা ফেব্রুয়ারিতে নবম বর্ষে আসব। তো নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছি। আমাদের সাধারণ আয়োজনের বাইরে কিছু ব্যতিক্রম আয়োজন নিয়ে আমরা এই সংখ্যাটাকে উপস্থাপন করতে চাচ্ছি আমাদের পাঠকদের কাছে।
তো সেই জন্য কলেবর বৃদ্ধি করে বিভিন্ন রাইটারদের সাথে তাদের লেখা, যারা দেশে স্বনামধন্য লেখক আছেন এবং দেশের বাইরেও যারা আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ চলছে। জি সব মিলিয়ে একটা বড় আয়োজনের চেষ্টা চলছে, জানি না কতটুকু করতে পারবো। জি, আমাদের শুভকামনা রইল। ধন্যবাদ। আমরা জানি যে অন্য লোক যখন প্রকার মানে প্রথম থেকে যখন কাজ শুরু করে তখন মূলত এটা গ্ল্যামার এবং এন্টারটেইন বেস ছিল, পরে আপনারা এটিকে ইনফরমেটিভ একটা ম্যাগাজিনে আকারে চলে প্রকাশ আসছে। করেছেন। তো সেখানে আসলে কি কি ধরনের আপনাদের মানে কোন কোন ধরনের লেখাগুলো আপনারা এখানে আসলে এখন প্রকাশ করছেন একটু যদি বলেন। প্রথম দিকে অন্য লোকটা আপনার গ্ল্যামার এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন ছিল, তারপর আমরা 2010 থেকে মূলত জি 10 থেকে এটাকে আমরা নিউজ বেস ম্যাগাজিন হিসেবে ব্যাক করি। জি তো তখন এটার উপরে আসলে মূলত পলিটিক্যাল নিউজ, পাশাপাশি সিরিয়াস যে নিউজগুলো আছে সেগুলো, এছাড়াও ধরেন খেলাধুলা এবং টিপস জি থাকে বিভিন্ন ধরনের, অন্যান্য শিক্ষাঙ্গনের পাতা জি। থাকে, অর্থনীতির পাতাটা থাকে, পররাষ্ট্র আচ্ছা, বা আচ্ছা। কূটনীতি থাকে, সব মিলিয়েই করা আর কি। আচ্ছা, তো এই যে যখন আপনারা মানে পরিবর্তনটি নিয়ে আসলেন পত্রিকায়, তখন যে পাঠকদের কাছ থেকে সাড়া পাওয়া বা পাঠকদের গ্রহণযোগ্যতাটা কেমন দেখলেন? আসলে অন্য লোককে এখন পর্যন্ত অনেকেই গ্ল্যামার এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন হিসেবেই কিন্তু মানে হঠাৎ যখন সামনে আসে বা জানে, জি তো অনেকে আমাকেও প্রশ্ন করে যে এটা তো গ্ল্যামার এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন ছিল, তো এই প্যাটার্নে। তো কিছুটা তো আহ, ব্যতিক্রম কিছু আসলে মানুষের প্রথম বিভিন্ন কোয়ারিজ থাকে বা জিজ্ঞাসা আসে, কিন্তু সব মিলে এখন এটার অবস্থান আমি মনে করি ভালো। আচ্ছা কারণ আচ্ছা অনেক গ্ল্যামার ম্যাগাজিন আছে আমাদের এখানে, জি কিন্তু বস্তুনিষ্ঠ কোনো সিরিয়াস ম্যাগাজিন খুব একটা নেই বলে আমি মনে করি। হুম হুম। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনি সম্পাদক হিসেবে পাঠকরা আসলে অন্য লোক দিয়ে কি তাদের চাহিদাটা পূরণ করতে পারছে? আহ, আমি তো সেরকম মনে করি, তারপর অনেক সীমাবদ্ধতা আমাদের আছে, আমরা জি আরো চেষ্টা করে যাচ্ছি যেন সেই পাঠকের চাহিদাগুলোকে পরিপূর্ণভাবে ইয়ে করার, জি পরিপূর্ণ করবার, হুম হুম। সেই আহ, বিষয় নিয়েই মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, তো এই যে ম্যাগাজিনের বিভিন্ন তথ্যমূলক যেগুলো সেগুলো তো আছে, পাশাপাশি আপনাদের এখানে ছোট গল্প ও গল্প ছোট গল্প, উপন্যাসও উপন্যাস। এখানে প্রকাশিত হয়। জি। তো সেক্ষেত্রে আসলে লেখা নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোন বিষয়টিকে প্রাধান্য দেন, লেখা নাকি লেখক? আসলে এখন আমাদের এখানে একটা ট্রেন্ড দাঁড়িয়ে গেছে যে যে সমস্ত লেখক একটু বেশি ফ্রন্ট লাইনে আছেন, জি তাদের সুপরিচিত যারা। সুপরিচিত যারা, তাদের গ্রহণযোগ্যতাটা, উনি কি লিখছেন বা কোন ধাঁচের লেখা বা কোন লেখার কতটা আবেদন সেটা বড় কথা না, কিন্তু ওনার নামটা অনেক জি বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই দৃষ্টিকোণ থেকে লেখকের নামের প্রয়োজনীয়তাটা বা তার হুম হুম। অবস্থানটা, ব্যক্তি হিসেবে তার ইয়েটা এবং একই সাথে লেখার মান, দুটোই আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। আচ্ছা আচ্ছা। এবং এই যে আপনি বললেন যে নবম বর্ষ উপলক্ষে আপনারা একটি বিশেষ একটা সংখ্যা আপনারা প্রকাশ করতে চাচ্ছেন, জি। তো এই সংখ্যা আসলে লেখাগুলো আপনারা নির্বাচন করছেন কিভাবে এবং সংকলনের বিষয়টি আপনারা আসলে কিভাবে করেন, যেহেতু এটি মাসিক একটি পত্রিকা এবং মাসিক ঠিক না, ফোর্টনাইটলি, পাক্ষিক। জি পাক্ষিক, পাক্ষিক। হ্যাঁ সরি। তো সেক্ষেত্রে আসলে আপনারা মানে কিভাবে লেখাগুলো নির্বাচন এবং সংকলনের বিষয়টি করেন? লেখাগুলো নির্বাচনের জন্য আমাদের একটা টিম আছে, ওরা জি লেখাগুলো কালেকশনের পরে অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্ট বা মান ধরে জি সেটাকে ইয়ে করে, সর্টিং করার পরে হুম হুম। ডিসিশন নেয় যে কোন সংখ্যা। বিশেষ সংখ্যাগুলোতে আসলে আমরা বরাবরই চাই যে বিশেষ ব্যক্তিত্বের লেখাগুলো থাকুক, জি তাতে গুণগত মানের একটা ব্যাপার আছে এবং হুম হুম। পছন্দের একটা ব্যাপার আছে। স্বাভাবিকভাবে যেমন ঈদ সংখ্যাগুলোতে অনেকেই চায় যে একটু মানে আপনার রসালো আয়োজন, বিশেষ সবাই কিছু বিশেষ আনন্দ কিছু, হ্যাঁ মানে আনন্দদায়ক, জি গতানুগতিকের বাইরে গিয়ে কিছু জি বিষয়, এইগুলো মাথায় রেখে আমাদের আসলে নির্ধারণ করতে হয়। বাহ, খুব চমৎকার। এবং আমাদের অনেক শুভকামনা যে আপনাদের এই বিশেষ সংখ্যাটি, নবম বর্ষের বিশেষ সংখ্যাটি সবার মধ্যে অবশ্যই সাড়া ফেলবে। আমরা জানি যে আপনি মানে ছোটবেলা থেকেই আপনার লেখালেখির চর্চাটা এবং জি। লেখালেখি শুরু একেবারে বলা চলে শৈশব পেরিয়ে আর কি, কৈশোরে শৈশব থেকেই। তো সেই জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে আমাদের বর্তমান সময়ে হয়তো আপনার সাথে আমার কথা হচ্ছিল অফ এয়ার, আপনি বলছিলেন যে দেয়াল পত্রিকা এবং বিভিন্ন স্কুলের ম্যাগাজিন স্মরণিকাগুলোতে আপনি মাধ্যমে আপনারা আসলে
আসলে লেখালেখির বলা চলে হাতে খড়ি এবং পরিপক্কতা আসে। তো সেই জায়গা থেকে যদি বলি বর্তমান সময়ে আমাদের যারা মানে শৈশবে বা কৈশোরে আছে, মানে কিশোর ছেলে মেয়ে, তাদেরকে এই সুযোগগুলো কতখানি পাচ্ছে তারা তাদের প্রতিভাকে বিকাশ করার জন্য? আসলে তখনকার দেয়াল লিখন যেটা বা স্মরণিকা বা সুভিনিয়র যেটা স্কুল কলেজ থেকে বেরোতো বছরে একবার, জি সেই সময়টার থেকে কিন্তু আমরা অনেক বছর পেরিয়ে এসেছি। এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক নতুন প্রযুক্তি এসছে। আমরা এখন ঘরে ঘরে ইন্টারনেট ইউজ করতে দেখি, ফেসবুকের সাথে অজস্র ছেলেমেয়েরা, স্কুল কলেজ গোয়িং ছেলেমেয়েরা জি অ্যাটাচড হয়ে যাচ্ছে। এখন আসলে ওই বিষয়টা ছিল আমাদের ঐতিহ্য। জি হ্যাঁ, দেয়াল লিখন বা সেই বিষয়গুলো ছিল আমাদের ঐতিহ্যের একটা ধারক বাহক। কিন্তু ফেসবুকের এটাকে তো কোনোভাবে অস্বীকার করা যাবে না, কারণ সময়ের দাবি হুম এটা। তো দুটো বিষয়ই আলাদা আলাদা আবেদন রাখে। আর আমার মনে হয় যে পরিবর্তন তো আসবেই, হুম হুম। তবে তারপরেও সেই দেয়াল লিখনগুলোর আবেদন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার কাছে ভিন্ন মাত্রার, মানে এই ঐতিহ্যটা আসলে ধরে রাখা উচিত। ধরে রাখা উচিত। আমরা একেবারে শেষে চলে এসেছি, মানে শেষে ছোট করে একটু জানতে চাই আপনার শুরুর কথা, আপনার লেখার মানে শুরুটা কিভাবে আপনি করলেন, মানে আমি আপনাকে অনুপ্রাণিত করলো কিভাবে? আমি স্কুলের শেষ দিকে এসে, তখন জাস্ট এসএসসি লেভেলটার কাছাকাছি, তখন থেকে কিছু কবিতা টবিতা লেখা দিয়ে আমার শুরু। আমার মা আমার এই সমস্ত আয়োজনের মানে লেখাগুলি খুব পছন্দ করতেন। আচ্ছা আচ্ছা তার উৎসাহ অনুপ্রেরণায় আমি শুরু করি। তারপর কলেজে এসে নিয়মিত লেখা শুরু হয়ে যায়। আমাদের লোকাল পত্রিকায়, আঞ্চলিক পত্রিকায় লিখতাম, সেখান থেকে ঢাকাতে। জি তারপর আস্তে আস্তে এভাবে এই এই তো। পর্যন্ত আসে। এবং আপনি লিখে যাচ্ছেন, আমাদের প্রত্যাশা থাকবে আজীবন লিখবেন এবং বাংলাদেশকে আপনার লেখা দিয়ে সমৃদ্ধ করবেন। আপনার জন্য অনেক শুভকামনা, অনেক কৃতজ্ঞতা আমাদের সে সময় দিয়েছেন। সেই সাথে অন্য লোকের জন্য বিশেষভাবে শুভকামনা, তার নবম বর্ষ পূর্তি, অষ্টম বর্ষ পূর্তি হয়ে নবম বর্ষে পদার্পণ করছে। সো অগ্রিম শুভেচ্ছা থাকলো এবং আবারও ধন্যবাদ আমাদের সে সময় ধন্যবাদ দেওয়ার জন্য। আপনাকে এবং একই সাথে একুশে টিভির অগণিত দর্শককে। ধন্যবাদ। দর্শক, একুশের দুপুরে আজকের আয়োজন এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর থাকবেন একুশে টেলিভিশনের সাথেই। শুভ দুপুর।